আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে, সেখানে 22 লক্ষ রোহিঙ্গাদেরকে কিভাবে নির্যাতন করে, নিপীড়ন করে, তাদের মেয়েদেরকে ধর্ষণ করে সেখান থেকে তাড়িয়ে দিল। তারা এখন আমাদের বাংলাদেশে তারা উদ্বাস্ত শিবিরে বসবাস করছে। অর্থাৎ গোটা পৃথিবীতেই আজকে এই যে অরাজকতা চলছে, এটার কিন্তু কাঙ্ক্ষিত কোনো সমাধান নাই। আপনারা বলতে পারেন জাতিসংঘ আছে, মানবাধিকার আছে, সংগঠনগুলো আছে, কিন্তু জাতিসংঘ আজকে এই ধরনের ঘটনা, এই যে অন্যায়, এই যে জুলুম, গণহত্যা বন্ধের ক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘ ব্যর্থ। হ্যাঁ, জাতিসংঘ এবং এই মানবাধিকার সংগঠনগুলো তৈরি হয়েছে পশ্চিমা পরাশক্তিদের স্বার্থ সংরক্ষণের জন্য। এই জাতিসংঘ মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করবে না। যে এই যে টোটাল এই অবস্থা, এই অবস্থার কোনো কার্যকরী সমাধান বা পৃথিবীতে ন্যায় শান্তি প্রতিষ্ঠার কোনো কার্যকরী রূপরেখা আমরা কিন্তু এখন পর্যন্ত কারো কাছে দেখতে পাইনি। কোথাও কার্যকরী কোনো সমাধান কারো কাছে নাই। আমাদের বাংলাদেশের আমরা জানি যে 1971 সালে স্বাধীনতার পর থেকে এই 54 বছর বাংলাদেশে বহু সরকারের পরিবর্তন হয়েছে। আমাদের যে সংবিধান, সেই সংবিধানের পরিবর্তন হয়েছে 17 বার একটা সংবিধান সংস্কার হয়েছে। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উত্থান পতন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, কিন্তু আসলে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত শান্তি, ন্যায়, নিরাপত্তা, মানবাধিকার, মানুষের মৌলিক যে অধিকার রয়েছে, সেই অধিকার দিতে ব্যর্থ হয়েছে, প্রত্যেকেই ব্যর্থ হয়েছে। এবং বারবার আমাদের দেশে আমরা দেখছি যে ফ্যাসিস্ট তৈরি হচ্ছে। আমরা সেই সব এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও কিন্তু এই একই স্লোগান ছিল, ফ্যাসিস্ট সরকার পতন চাই। তো আমাদের আবারও ফ্যাসিস্ট তৈরি হয়েছে। এখন এই যে বারবার আমাদের দেশের এই রাজনৈতিক ব্যবস্থায় এই যে ফ্যাসিস্ট তৈরি হচ্ছে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে, দুর্নীতিবাজদের উত্থান হচ্ছে, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা যে রাজনৈতিক ব্যবস্থা, আমাদের বর্তমানে চলমান এবং বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, এই পুরো সিস্টেমটা আসলে উপনিবেশিক আমলের। আপনারা উপনিবেশিক আমল সম্পর্কে সবাই অবগত আছেন। অর্থাৎ ব্রিটিশরা যখন 200 বছর আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, তারা শাসন শোষণ করার জন্য যে সিস্টেমটা তারা কায়েম করেছিল, সেই সিস্টেমটাকেই আমরা অনুসরণ করে চলছি। এই যে চলমান যে রাজনৈতিক এই কাঠামো দিয়ে বাংলাদেশে এই যে আমূল যে পরিবর্তন বা ন্যায় শান্তিপূর্ণ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জন্য আমরা বলছি, আমাদের বক্তব্য হচ্ছে যে এই চলমান এই সিস্টেমের একটা আমূল পরিবর্তন দরকার। আপনি গুটি কয়েক এই পরিবর্তনের কথা বলবেন, এই নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তনের কথা বলবেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলবেন, এখানে ওই যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি 1 মেয়াদ না 2 মেয়াদে থাকবেন, এই ধরনের কথা বলবেন। এই ধরনের সংস্কার দিয়ে বাংলাদেশে কোনোভাবেই একটা শান্তিপূর্ণ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আবারও দেখবেন ফ্যাসিস্ট তৈরি হবে, আবারও মানুষ আন্দোলন করবে, আবারও মানুষ রাস্তায় নেমে পড়বে। তো সুতরাং এই চলমান এই সিস্টেম, এইটার একটা আমূল পরিবর্তন দরকার। এই আমূল পরিবর্তনের ক্ষেত্রে যে হিজবুত তাওহীদের পক্ষ থেকে একটা প্রস্তাব আমরা তুলে ধরছি, আমরা এই প্রস্তাবটা আমাদের এই যে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এই বইয়ের মাধ্যমে আমরা সংস্কার কমিশনের প্রধান জনাব ডক্টর আলী রিয়াজ সাহেবকেও আমরা কিন্তু এই প্রস্তাবনা দিয়েছি, সরকারের বিভিন্ন মহলেও আমরা কিন্তু এই প্রস্তাবনা দিয়েছি। তো আমাদের কথা হচ্ছে এই পরিবর্তনের এখন সম্ভাব্যতা কতটুকু? আপনারা বলতে পারেন যে ভাই, আমাদের দেশের শিল্প সংস্কৃতি কাঠামো, এই কাঠামোতে আসলে আমূল পরিবর্তন দরকার, কিভাবে হবে? এটা তো সম্ভব না। আমার কথা হচ্ছে, যে খাবারে আপনার পেটে অসুখ হচ্ছে, আপনি ওই খাবারটাই ঘুরে ফিরে বিভিন্নভাবে আপনি খেতে চাচ্ছেন, কিন্তু না, ডাক্তার এই জায়গায় বলেছে স্পষ্ট যে না, এই খাবার খাওয়া যাবে না। তো আমাদেরকেও এখন এইরকম একটা সিস্টেমের মধ্যে আসতে হবে যে না, এই চলমান এই সিস্টেম একটা পুরোটাই বাদ দিতে হবে। বাদ দিয়ে একটা নতুন একটা সিস্টেমটাকে যদি গ্রহণ না করেন, তাহলে আবারও আমাদের দেশের যে পরিস্থিতি আরও খারাপ হবে। সামনের দিকে যারা আসবে তারা আরও বেশি ফ্যাসিস্ট হবে, আরও বেশি
বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করবে, তারা দুর্নীতি, ঘুষ, এর মধ্যে তারপরে অন্যান্য যে অপরাধগুলো আছে সেগুলোর মধ্যে তারা আবারও জড়িয়ে যাবে। সুতরাং আমাদের প্রস্তাব হচ্ছে যে এই সিস্টেমটার পরিবর্তন। এখন এই পরিবর্তনটা কিভাবে সম্ভব, আমাদের প্রস্তাবনাটা কি? তো ব্যাপারটা হচ্ছে আমাদের প্রস্তাবিত যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ভিত্তি বা ফাউন্ডেশনটা কি হবে। আমরা প্রস্তাব করছি যে এই ব্যবস্থার ফাউন্ডেশন হবে আল্লাহর সভরেন্টি, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত, হুকুমদাতার মালিক হবেন আল্লাহ। এই আল্লাহর হুকুমের উপরে ভিত্তি করে একটা জীবন ব্যবস্থা আমরা প্রস্তাব করছি। বর্তমানে যে জীবন ব্যবস্থা চলছে, এই জীবন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমের জীবন ব্যবস্থা। এখানে আমরা সবাই জানি যে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির দ্বারা কিন্তু বিভিন্ন আইন রচনা হচ্ছে, রাষ্ট্র কাঠামো সংস্কার করা হচ্ছে। এখানে আসলে মূল এই আইনের উৎস বা ভিত্তি আসলে হচ্ছে মানুষ। কিন্তু আমাদের প্রস্তাবনায় আমরা বলছি যে না, এই জায়গায় মানুষ না, এই জায়গায় এই মূল ভিত্তি অর্থাৎ সার্বভৌমত্বের এই জায়গায় হবেন, সভরেন্টির এই জায়গায় হবেন আল্লাহ। চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নেব আল্লাহর কাছ থেকে। এইটার উপরে ভিত্তি করে একটা জীবন ব্যবস্থা আমরা প্রস্তাব করছি। আশা করি আপনাদের কাছে আমার এই প্রস্তাবনাটা পরিষ্কার। একটা জীবন ব্যবস্থার বৃহত্তর রূপ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। জীবন ব্যবস্থার মধ্যে পারিবারিক ব্যবস্থা আছে, সামাজিক ব্যবস্থা আছে, তারপরে এই ধরনের অনেক সিস্টেম আছে, কিন্তু এইটার একটা বৃহত্তর সাংগঠনিক রূপ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। সুতরাং এই যে রাষ্ট্র ব্যবস্থার একটা আমূল পরিবর্তন দরকার। কারণ হচ্ছে আমরা যদি সামাজিক পরিবর্তন করি, আমরা যদি ওই পারিবারিক পরিবর্তন করি, তাহলে এইটার আমূল পরিবর্তন বা এটার কাঙ্ক্ষিত যে শান্তি সেটা প্রতিষ্ঠা হবে না। তো সুতরাং আমাদের এই প্রস্তাবনাটা বা আমাদের এই রূপরেখাটা, এইটা আপনারা বলতে পারেন যে এটা মানে বাস্তবে প্রয়োগের সম্ভাবনা কতটুকু, প্রবাবিলিটি কতটুকু। আমরা দেখছি যে ১৫০০ বছর আগে আমাদের শেষ নবী, আখরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই সিস্টেমটা অর্থাৎ এই তৌহিদ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন মানে প্রতিষ্ঠা করার ফল কি হয়েছে, ওই আরবের একটা আমূল পরিবর্তন ঘটেছে। যেখানে বংশ পরম্পরায় তারা খুনাখুনিতে লিপ্ত ছিল, সেখানে এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে, মানুষ আদালতগুলোতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত কোনো মামলা যায়নি। অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে তারা না খেয়ে রাস্তার পাশে পড়ে থাকতো, সেখানে এমন অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়েছে যে মানুষ খাবার নিয়ে দরজায় দরজায় ঘুরেছে, খাবার নেওয়ার লোক ছিল না। এমন একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হয়েছে যেখানে চুরি ডাকাতি ছিল নিত্যদিনের ঘটনা, সেখানে মানুষ এই সিস্টেম প্রতিষ্ঠার ফলে মানুষ দরজা খুলে ঘুমাতে পারত, দোকানপাট খুলে যে যেদিকে চলে যেতে পারত। এরকম একটা শান্তিপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা হয়েছে এবং ওই সমাজে অন্যান্য ধর্মের ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলমান সবার সহ অবস্থান একবারে নিশ্চিত হয়েছে, মানবাধিকার নিশ্চিত হয়েছে। ওখানে ওই কৃতদাস বেলালকে কাবার উপরে উঠিয়ে আল্লাহ রসুল প্রমাণ করেছেন মানবতা ঊর্ধ্বে, মানুষের মানবাধিকার ঊর্ধ্বে, এবং সেই মানবতা প্রতিষ্ঠার জন্য রসুলের আবির্ভাব হয়েছিল। তো আমাদের কথা হচ্ছে যে আজকে এখন আপনারা বলতে পারেন যে ভাই এই ১৫০০ বছর আগে কেন ফিরে যাব, সেই প্রাচীন আমরা সেই সিস্টেম কেন নিব, এখন মডার্ন যুগ, আধুনিক যুগ, এই আধুনিক যুগে আমরা কেন প্রাচীন সেই জায়গায় ফিরে যাব। এখানে আমার কথা হচ্ছে যে দেখুন, বর্তমানে ইউরোপীয় যে ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এটা ১৫০০ বছর না, এটা আরও পিছনে গেছে। তারা সেই তাদের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হচ্ছে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। এই গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এটা কিন্তু ৪৫০০ বছর আগের সভ্যতা। তারা সেই ৪৫০০ বছর আগের যে বেবিলনীয় সভ্যতার হাম্মুরাবি আইন, ইউরোপীয় এখন আইন কানুনের উৎস হচ্ছে হাম্মুরাবি আইন। তো সুতরাং তারা যদি ৪৫০০ বছর আগে ফিরে যেতে পারে, তাহলে আমরা ১৫০০ বছর আগে কেন যেতে পারবো না? তাদের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি তারা ৫০০০ বছর আগের একটা সভ্যতাকে ভিত্তি করে তাদের রাষ্ট্র ব্যবস্থা তারা কায়েম করেছে, আইন কানুনের ভিত্তি ধরেছে সেই হাম্মুরাবি আইন। তাহলে আমরা ১৫০০ বছর আগে এমন একটা সভ্যতা প্রতিষ্ঠা হয়েছে যে সভ্যতাটার ব্যাপারে সমস্ত ঐতিহাসিকরা একমত যে আল্লাহ রসুল যে সভ্যতা প্রতিষ্ঠা করেছিলেন আরবে, সেই সভ্যতা ওই সমাজের আয়ামে জাহিলিয়াত, অন্যায় অত্যাচারপূর্ণ সমাজকে পাল্টাই দিয়েছিলেন। একটা শুধু পাল্টায় না,
যেখানে যারা অনেক বিশৃঙ্খল বর্বর সেই জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন রাসূল। তাইলে সেই সভ্যতার ব্যাপারে কিন্তু শুধু আমরা বলতেছি তা না, সেই সভ্যতার ব্যাপারে সমস্ত খ্রিস্টান ঐতিহাসিকরা একমত, সমস্ত নাস্তিক ঐতিহাসিকরা একমত, সমস্ত ইহুদি ঐতিহাসিকরা একমত, সমস্ত ঐতিহাসিকরা একমত যে আল্লাহ রসুল যে সিস্টেমটা, যে রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্র কাঠামো ওই অঞ্চলের জনগণের একটা আমূল একটা পরিবর্তন, একটা বিপ্লবী একটা পরিবর্তন ঘটিয়েছিল।